দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। আমার সাথে আছেন নাগরিকের বিশেষ প্রতিনিধি সাইফুল শাহীন। সাইফুল শাহীন, আমরা নিয়মিত এখানে আলোচনা করি, অর্থাৎ দিনের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ যে সকল ঘটনা সেগুলোর বিশ্লেষণ করি এবং সংবাদের গভীরে গিয়ে যে সংবাদ রয়েছে সেটি জানানোর চেষ্টা করি দর্শকদেরকে। আজকেও সারাদিনে রাজধানীতে বা দেশে অনেকগুলো ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে আমরা আলাপ করবো। কি কি বিষয় নিয়ে আলাপ করবো সেটি প্রথমে আমরা একটু দর্শকদেরকে জানানোর চেষ্টা করি। প্রথমত হচ্ছে, নির্বাচন কমিশন থেকে লম্বা সময় ধরে বলে আসছে যে প্রবাসীদের যে ভোটাধিকার সেটি নিয়ে আমরা আলাপ করবো। একই সাথে সুষ্ঠু ভোট কিভাবে সম্ভব বা নির্বাচন কবে নাগাদ হওয়ার একটি সম্ভাবনা আছে, নির্বাচন কমিশন প্রস্তুত কিনা সেটি নিয়ে আমরা আলোচনা করব। আর একই সাথে আজকে সারা দেশে যে ইস্যুটি সবচেয়ে বেশি আলোচিত, মানবিক করিডোর, এটি আসলে কতটুকু নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে, এটি নিয়ে নানা আলোচনা, বিতর্ক, সমালোচনা তৈরি হয়েছে, চলছে, সেটি নিয়ে আলাপ করবো। আর মামলার যে ব্যাপারটি, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর যে মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে বা কেন হচ্ছে মামলাগুলো, এটা সমাধানের মামলা হচ্ছে, সেটি নিয়ে আমরা আলাপ করব। শুরুতেই সাইফুল শাহীন, আপনার কাছে জানতে চাই, দর্শকদেরকে আপনি একটু জানাবেন যে আসলে প্রবাসী ভোট এত বছর পর্যন্ত, অর্থাৎ যখন থেকে আমরা ভোটাধিকার প্রয়োগ করা শুরু করেছি তখন থেকে প্রবাসীরা নিশ্চয় ভোট দিতে পারেনি। এই যে নতুন করে এখন নির্বাচন কমিশন বলছেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবেন, তারা তা আসলে কিভাবে নিশ্চিত করবেন আর কোন প্রক্রিয়ায় তারা আসলে এই ভোটটি তারা প্রয়োগ করবেন? হ্যাঁ, দেখেন, প্রবাসীদের ভোট বিষয়টা কিন্তু দীর্ঘদিন ধরে আলোচনা হয়ে আসছিল। যারা প্রবাসে থাকে, ভোটের সময় কিন্তু ছুটি নিয়ে এসে ভোট দেওয়াটা এটা তাদের পক্ষে সম্ভব নয়। যেমন আমি দেশের কথা যদি বলি, যে দেশে যারা চাকরি করে, যেমন আমরা গণমাধ্যম কর্মী, যারা পুলিশে কাজ করে, ভোটের দিন যারা ডিউটি করে, সে তার ভোটটা কিভাবে দিবে, ওটার কিন্তু একটা সিস্টেম এর আগে আমরা দেখেছি যে পোস্টাল ব্যালটে ভোট দেয়। তাদেরকে আগেই পোস্টাল ব্যালট দেওয়া হয়, তারা সেই পোস্টাল ব্যালটের মাধ্যমে তার ভোটাধিকার প্রয়োগ করে। প্রবাসীদের ক্ষেত্রেও সারা বিশ্বেই বিভিন্ন নজির রয়েছে। বিভিন্ন দেশের যে সিস্টেম, সেই সিস্টেমে নজির রয়েছে যে 3টি সিস্টেমে প্রবাসীদের ভোট দেওয়ার একটা নজির রয়েছে। সেটি হচ্ছে যে পোস্টাল পেপার ব্যালট, পোস্টাল ব্যালট, আরেকটি হচ্ছে অনলাইন ভোটিং, আর আরেকটি হচ্ছে প্রক্সি ভোটিং। তো এই সারা বিশ্বের যে দেশগুলো প্রবাসীদের ভোট কালেক্ট করে, এই 3টি মাধ্যমেই কালেক্ট করে। তো প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়টি কিভাবে আসলো, এটা আসলে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। কোনো কমিশনই এটিকে সার্থক করতে পারেনি বা শেষ পর্যন্ত এটি করতে পারেনি। তা আমাদের যে বর্তমান নির্বাচন কমিশন, তারা যখন যোগদান করে, তারা এই নতুন কমিশন যখন হয়, তখন প্রবাসীদের পক্ষ থেকে তাদের কাছে আবেদনটি করা হয় যে এতদিন যেটি হয়নি, আর যেহেতু জুলাই আন্দোলনের পরবর্তী বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সবকিছুই সংস্কার হচ্ছে, প্রবাসীরাও সেই সুযোগেই তারা বলছে যে তাহলে এই সংস্কারের মধ্যে আমাদের এই সুযোগটা আসুক, আমরা যাতে ভোট দিতে পারি। বিশেষ করে আপনি জানেন যে ফ্যাসিস্ট সময়ে কিন্তু দীর্ঘ 3বার মানুষ ভোট দিতে পারেনি, ভোটাধিকার থেকে তারা ভোটাধিকার হরণ করা হয়েছে তাদের। তো তখন আর প্রবাসীরা চিন্তা করেছে যে পরিস্থিতি ছিল, ভোটই দেওয়া যায় না, তাহলে আর ভোট দিয়ে কি করব। এখন যেহেতু ভোটের সুযোগ এসেছে, মানুষ ভাবছে যে সে ভোট দিতে পারবে, সেহেতু সে ভোটটা দিতে চায়। তখন এই নির্বাচন কমিশন মোটামুটি ওয়াদাই, তারা বলছে যে আমরা ওয়াদা করেছিলাম যে প্রবাসীদের ভোট আমরা নিশ্চিত করব। তখন থেকে কাজ শুরু হয় এবং এই অল্প সময়ের মধ্যে বলবো যে আমি নির্বাচন কমিশন বেশ ভালো কার্যকর পদক্ষেপ নিয়েছে। তারা বিভিন্ন দেশের যে সিস্টেম সেগুলো নিয়ে, যারা বুয়েটের যারা আছে, যারা এই প্রক্রিয়ার সাথে কাজ করবে, বিভিন্ন ধরনের এনজিও রয়েছে যারা এগুলো সিস্টেম জানে বা বাইরের দেশগুলোতে কিভাবে হয়, সব কিছু মিলে তারা কিন্তু নিজেরা ভেতরে আগে সব কিছু ঠিক করেছে, দেখছে যে কোনটি সম্ভব। এবং ভোটের সময় কিন্তু খুব বেশি নাই। যদি আমি সেই প্রশ্নটা আপনাকে জিজ্ঞাসা করতাম, সেটি হচ্ছে, তারা তো বলছেন যে ডিসেম্বরের মধ্যে তারা ভোট গ্রহণ করার জন্য ইসি প্রস্তুত, আর অন্তর্বর্তীকালীন সরকার বলছে হয়তো সেটা জুন পর্যন্ত যেতে পারে। কিন্তু এই যে স্বল্প সময়ের মধ্যে প্রবাসীদের এই ভোটাধিকার নিশ্চিত করা আসলে সম্ভব কিনা, যেটা আপনি জানেন পার্শ্ববর্তী দেশ ভারতও সম্ভবত এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি এখন পর্যন্ত। তাহলে বাংলাদেশে আসলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আপনি দৃশ্যমান কোনো কিছু দেখেছেন কিনা? হ্যাঁ, চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরাও সেটি, যখন তারা প্রথম এটি কথা বলে, তখনই আমরা বলেছিলাম যে এটা কিভাবে সম্ভব হবে। তো প্রথম তারা 3টি বিষয়কে সামনে এনে বললো যে ব্যালট, পোস্টাল ব্যালট যেটি, সেটি একটি দীর্ঘ মেয়াদী ব্যাপার। কারণ এখন পর্যন্ত আপনি তফসিল হয়নি, তফসিল না হলে তো প্রতীক আসবে না, কাকে ভোট দিবেন আপনি। যখন তফসিল হবে, তফসিল হওয়ার পরে এই পোস্টাল ব্যালট তৈরি করে তাদেরকে পাঠানো, সেখান থেকে আবার সংগ্রহ করা,
এইটা একটা বিশাল একটা আয়োজনের ব্যাপার, এটি আসলে সম্ভব হবে না। সেকেন্ড টাইম তারা চিন্তা করলো যে অনলাইন ভোটিংয়ের ক্ষেত্রে নানা ধরনের প্রশ্ন রয়েছে, নানা ধরনের সমস্যা রয়েছে, এবং এটার ভালোর চাইতে খারাপের দিক বেশি। অন্যান্য দেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করা হয়, যদি তারা যেটি দেখেছে যে এখানে যেহেতু ইন্টারনেট ব্যবহার করে করা হয় বা অনলাইনে করা হয়, হ্যাকিংয়ের বিষয় আছে, ভোটটি আসলে ঠিক মতো দিতে পারলো কিনা, আমার ভোটটা আবার অন্যজন দিয়ে দিচ্ছে কিনা, নানামুখী সমস্যা সেখানে একটা থাকে। তখন তারা চিন্তা করলো যে একমাত্র এই স্বল্প সময়ে অন্যান্যদের সাথে তুলনা করে যে প্রক্সি ভোটিংটা একমাত্র বেস্ট উপায় হতে পারে। এবং এখন পর্যন্ত নির্বাচন কমিশন আজকেও তারা কিন্তু অংশীজনদের নিয়ে বসেছিল, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, গণমাধ্যমের সিনিয়র যারা রয়েছেন, বিভিন্ন লোকজন, প্রায় 200 জনকে নিয়ে আজকে একটি সেমিনার করেছে নির্বাচন কমিশন। সেখানে প্রধান নির্বাচন কমিশন একটি কথাই বলেছেন যে আমরা প্রবাসীদের ভোট নিশ্চিত করতে চাই, আর এই জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে, তাদেরকে একমতে আসতে হবে। তারা যদি একমতে না আসে এটি কোনোভাবেই করা সম্ভব হবে না। এবং সত্যি যদি রাজনৈতিক দলগুলো সেটি চায় তাহলে প্রক্সি ভোটিং এর মাধ্যমে এটি সম্ভব। যদিও প্রক্সি ভোটিং নিয়েও নানা ধরনের আলোচনা রয়েছে। এটি যে আসলে আমি সেই প্রশ্নটাই আপনাকে জিজ্ঞাসা করতাম যে স্বচ্ছতার জায়গাটি আসলে নিশ্চিত করবে কিভাবে। প্রথম কথা হচ্ছে এখান থেকে আসলে এরকম কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কি নির্বাচন কমিশনের তরফ থেকে দেয়া হয়েছে কিনা যে যারা ভোটার তাদের সাথে যোগাযোগ করবে কারা যেদিন হচ্ছে আসলে ভোট এটি হবে? সিস্টেমটা হচ্ছে যে প্রক্সি ভোটিং এ যেটি হবে, প্রথমেই যারা ভোট দিতে ইচ্ছুক, আমরা জানি 178টি দেশের মধ্যে 115টি দেশের মানুষ এই ভোটে অংশগ্রহণ করতে পারবে। কিছু কিছু দেশ রয়েছে সেটা তাদেরকে আসলে এই সিস্টেমের মধ্যে আনা হয়তো সম্ভব হবে না। যারা ভোট দিতে ইচ্ছুক, এটি যখন ওপেন করা হবে তখন এই ওয়েবসাইটের মাধ্যমেই তাদের রেজিস্ট্রেশন করতে হবে। একজন ভোটার বিদেশে বসে ওখানে রেজিস্ট্রেশন করবে, যে বলবে যে তার কোনো কিছু যদি এনআইডি থাকে বা পাসপোর্ট থাকে, বা তার সে যে বাংলাদেশি, সে যে একজন ভোটার, সেটার তো একটি নিশ্চয়তা আছে। সেটি নিশ্চিতকরণে সে একটি রেজিস্ট্রেশন অংশগ্রহণ করবে। রেজিস্ট্রেশন হওয়ার পরে তখন তার তিনি মনোনীত একজন নাম প্রস্তাব করবেন। যে ধরেন যে আপনি লন্ডনে থাকেন, আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনি আনোয়ার হোসেন, আপনি বলবেন যে আমি আমার আমার ছোট ভাই, সেও থাকতে হবে, 18 বছরের ঊর্ধ্বে থাকতে হবে, শিশুকে তো আর দেওয়া যাবে না, যে আমার ছোট ভাই মনোয়ার, আমি তাকে মনোনীত করলাম যে আমার প্রক্সি ভোটটা সে দিবে। তো এই ক্ষেত্রেও কিন্তু যে একেবারেই স্বচ্ছতা হবে তা কিন্তু না, কারণ যাকে সে মনোনীত করছে, যেমন ভোটের যে গোপনীয়তার বিষয়টা, তখন আর সেটা গোপনীয়তা থাকলো না। আমি কাকে ভোট দিলাম আরেকজন জেনে গেল, এইটা একটি বিষয়। তারপরে আমি হয়তো বললাম তাকে ভোট দিতে ধানের শীষে, সে না দিয়ে বটগাছ মার্কায় দিয়ে দিল, এটি তো আমি নিশ্চিত হতে পারবো না। তো তারপরেও মূল কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের যেটি কথা, যে যাই কিছু হোক, প্রত্যেকটা সিস্টেমেরই কিছু না কিছু ভালো খারাপ দিক থাকে। কিন্তু আমাদের দেশে তো দেখেছি যে আসলে পরাজিত প্রার্থী বা পক্ষ বা দল সবসময় প্রশ্ন তুলে সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি। তো এমন প্রশ্ন আসলে উঠবে কিনা ওই পক্ষ থেকে যে প্রবাসীদের ভোট নিয়ে তো আসলে কারচুপি হওয়ার প্রশ্ন আসার কথা না, কারণ এটা তো সমষ্টিগতভাবে কেউ ভোট দিচ্ছে না। একটু আগে বললেন যেটা হচ্ছে একজনের ভোট, বৃদ্ধ মানুষের, যারা পঙ্গু বৃদ্ধ, অনেক বয়স হয়েছে, চোখে দেখে না, তাদেরকে যেরকম দেয় ভোটটা, সেটি নিয়ে তো আসলে খুব বেশি প্রশ্ন ওঠে না। এটার সংখ্যা তো খুব বেশি না। তো নির্বাচন কমিশন চাচ্ছে যে আমাদের যে ভোট কাস্টিং সেটিরও একটু সংখ্যা বাড়ুক, প্রবাসীরাও তাদের ভোটটা দিক। সবকিছু মিলিয়ে আমরা যদি চাই যে চাইলে তো অনেক কিছুই দোষ ধরা যায়, আবার যদি চাই যে না সবকিছু ভালোভাবে হবে, এটি বাংলাদেশের মানুষের উপর নির্ভর করবে। বিশেষ করে যেটি সিইসি বলেছেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর নির্ভর করবে। রাজনৈতিক দলগুলো যদি মনে করে যেটি সম্ভব, তারা যদি সায় দেয়, তারা যদি এই প্রস্তাবনায় রাজি থাকে, তাহলেই সেটি সম্ভব হবে। ঐকমত্যের ব্যাপারটি এখানে সবচেয়ে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। সাইফুল শাহীন, যেটি হচ্ছে ধরুন সময় তো কম, এই সময়ের মধ্যে কি আসলে যেটি রাজনৈতিক দলগুলোই চাচ্ছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যেন হয়ে যায়, তাহলে সেই সময়ের মধ্যে এই ব্যাপারটি কি আসলে নিশ্চিত করা সম্ভব হবে? সেটি সম্ভব হবে, এবং স্বল্প পরিসরে সম্ভব হবে। হয়তো বিশাল পরিসরে, ওই যে বললাম যে 178টি দেশের মধ্যে 115টি দেশের প্রবাসীরা অংশগ্রহণ করতে পারবে, তারা ওইভাবে প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশন
সেইভাবে প্রস্তুতি নিচ্ছে, তাদের এটা প্রস্তুতি রয়েছে, না থাকলে তো আর তারা এই পদক্ষেপটা নিত না। এবং নির্বাচন কমিশন কিন্তু বারবার বলে আসছে যে তারা ডিসেম্বরে নির্বাচন করার জন্য প্রস্তুত। তারা বলছে না যে ডিসেম্বরে নির্বাচন, কারণ সরকারের তো একটা ব্যাপার আছে, সরকার বলছে যে ডিসেম্বর থেকে জুন বা জানুয়ারি থেকে জুন। তো আমরা যদি ধরি যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যেটাই হোক, 1-2 মাস এদিক সেদিক, সেটি নিয়েও খুব বেশি ঝামেলা হওয়ার কথা না। কারণ কিছুদিন আগেও রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আপনি তো বিএনপি, ভোটের কথা বলছেন, তার আগে আমি আপনি যেটি বলছেন প্রবাসী ভোট, সেটি নিয়ে আরেকটি প্রশ্ন একটু রাখতে চাই আপনার কাছে। সেটি হচ্ছে, আপনি জানেন ইভিএম নিয়েও নানা ধরনের প্রশ্ন ছিল। আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়েছি, যে দেখেছি যে আসলে লম্বা লাইনে পড়ে গেছে, ইভিএম মেশিনটি কাজ করেনি। যখন এই অনলাইনে ভোটটি হবে, আপনি বলছেন ওয়েবসাইটে পূরণ করবে, সেখানে কোনো জটিলতা তৈরি হবে কিনা? বা সেটা অনলাইন ভোটিং যদি হতো তাহলে সেটি হতো। এটা তো অনলাইন ভোটিং হচ্ছে না, এটা কিন্তু অনলাইনে সে তার ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে রেজিস্ট্রেশন করবে। তখন নিশ্চয় কোনো প্রিন্ট কপি থাকবে বা হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং ভোটটি তো সে অনলাইনে দিচ্ছে না, ভোট তো সে আরেকজনের মাধ্যমে দিচ্ছে, প্রক্সি ভোটিং যেটি, সেটিতে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হওয়ার কথা। আর এটি হলে প্রবাসীরা ভোট দিতে পারলো, এটি একটি বড় ভোটাধিকারটা নিশ্চিত হলো। নিশ্চিত হলো। আরেকটি ব্যাপার আপনি একটু আগে আলোচনা করতে চেয়েছেন, যেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যেই তারা আসলে প্রস্তুত জাতীয় নির্বাচন করার জন্য। আপনি তো নির্বাচন কমিশন বিটে লম্বা সময় ধরে কাজ করছেন, কি কি প্রস্তুতি আসলে চোখে পড়ছে? যে প্রস্তুতি বলতে নির্বাচন কমিশনের প্রথম প্রস্তুতি হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা যে সংস্কার, যে প্রস্তাবনা, সেখানে কি ধরনের সংস্কার চেয়েছিল ঐকমত্য কমিশনের সাথে বসে। এবং তারা কিন্তু গত কয়েক মাস ধরেই সবার সাথেই আলোচনা করছে, রাজনৈতিক দল থেকে শুরু করে দেশি বিদেশি পর্যবেক্ষক, সবার সাথেই আলোচনা করছে। এবং এখন প্রস্তুতি বলতে কি, মাঠ পর্যায়ের যে কার্যক্রম, ভোটার তালিকা হালনাগাদ সেটি কিন্তু হয়ে গেছে, সেটি হয়ে গেছে। এখন মাঠ পর্যায়ের যে প্রশাসন, মাঠ পর্যায়ে যারা কাজ করবে, নির্বাচন কমিশনের কর্মকর্তা, তাদেরও কিন্তু প্রশিক্ষণগুলো প্রায় শেষ হয়ে গেছে। আমরা দেখেছি সেই প্রশিক্ষণগুলো হয়েছে, এবং তাদেরকে কিভাবে কাজ করতে হবে, সততার সাথে কিভাবে কাজ করবে, সবকিছু মিলিয়ে সার্বিকভাবে। এখন তো শুধু আপনি কি বাদ থাকে, কি থাকে, এখন তো ইয়েতে ভোট হচ্ছে না, ইভিএমে হচ্ছে না, ব্যালটে ভোট হবে। তার মানে তফসিল ঘোষণার পরে যখন হয়ে যাবে, প্রতীক বরাদ্দ হয়ে যাবে, তখন ব্যালট পেপার ছাপিয়ে ফেলবে। বড় ধরনের আয়োজন তো আর তেমন নির্বাচনে আর কি লাগবে? আর আইন শৃঙ্খলা বাহিনী তো থাকবেই মাঠে। সবকিছু মিলিয়ে নির্বাচন এখন যদি তফসিল যদি ঘোষণা করে অক্টোবরে, সেপ্টেম্বরে, ডিসেম্বরে নির্বাচন হইলে, যে তারা বলছে প্রস্তুত, প্রাথমিক যে প্রস্তুতি সবই তাদের রয়েছে। এবং তারা বারবারই বলেছে। এবং এই যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যখন আসে তাদের সাথে দেখা করতে, তারাও কিন্তু কথা বলে তাদের প্রস্তুতি সম্বন্ধে জানে, এবং তারা বলে যে তাদের কি সহযোগিতা লাগবে, সেই সহযোগিতাও। এবং এর আগেও কয়েকটি দেশ কিন্তু বেশ কিছু ওই ইলেকশন, মানে নির্বাচন বিষয়ক বেশ কিছু কাজে কিন্তু তারা বিভিন্নভাবে সহায়তা করছে। তারা তো বলছেন সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, সুষ্ঠু নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক যে নির্বাচন, সে নির্বাচনের কথা বলছেন। আসলে রাজনৈতিক দলগুলো, সবগুলো দল অংশগ্রহণ করবে কি করবে, যদি ইসি এর মধ্যে বক্তব্য দিয়েছে এটি নিয়ে, যে সেই ব্যাপারটি তো ইসির নিশ্চিত করার কথা না। ইসি হয়তো সুষ্ঠু যে ভোট সেটি নিশ্চিত করবে, কোন দল অংশগ্রহণ করবে বা করবে না সেটি কখনোই ইসি, এর আগেও তো নির্বাচন কমিশন এই কথাই বলতো যে আমরা সবাইকে আহ্বান করছি, তারা আসুক, ভোটে অংশগ্রহণ করুক। কেউ যদি না আসে, তাদেরকে আনার দায়িত্ব তাদের না। তবে এখন হচ্ছে যে এই রাজনৈতিক দল সবাই মিলে যদি একটা ভালো কিছু, সবাই তো ঐক্যের কথা বলছে, যে সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কারের কথা বলা হয়েছে, স্থানীয় সরকার সংস্কারের কথা বলা হয়েছে। তো সকল রাজনৈতিক দল এখন তো ঐকমত্য কমিশনের সাথে তারাও বসছে, রাজনৈতিক দলটা বসছে তাদের প্রস্তাবনা নিয়ে, যে প্রস্তাবনা সরকার মানে কমিশনগুলো করছে, সেইখানে তাদের কি কথা রয়েছে সেগুলো নিয়েও কিন্তু তারা বসছে। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এর মধ্যে বিভেদ তৈরি হয়েছে। কেউ বলছেন স্থানীয় সরকার নির্বাচনটি আগে হওয়া দরকার, কেউ বলছেন আসলে জাতীয় নির্বাচন আগে হওয়া দরকার। আপনার মানে এই নির্বাচন কমিশন আসলে কোন নির্বাচনের দিক প্রস্তুতি নিচ্ছেন? যে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনকেই বেশি প্রাধান্য দিচ্ছে, কারণ জাতীয় নির্বাচনটার দেশের জন্য সাধারণ মানুষও মনে করে, এবং এটি নিয়ে কিন্তু আলোচনা। স্থানীয় সরকার নির্বাচন তো একটি
সরকার এসে, রাজনৈতিক সরকার এসে করতে পারবে, সেটি তো বড় কোনো ইস্যু না। বরঞ্চ আমার কাছে ব্যক্তিগতভাবে যেটি মনে হয়, এখন যদি জাতীয় নির্বাচন না দিয়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হয়, এখন দেশের যে পরিস্থিতি সবকিছু মিলিয়ে কিছুটা এলোমেলো তো রয়েছেই। যতই ভালো থাকুক, আমরা ভালো আছি, মানুষ এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারকে সমর্থন করছে। ডক্টর ইউনূস কিন্তু আল জাজিরা যে সাক্ষাৎকার সেটিতে বলেছেন, এবং এটিও আমরা সমর্থন করি। নিশ্চয়ই মানুষ এই সরকারকে সমর্থন করছে, তাদেরকে ভালো বলছে। সবার পক্ষে তো সবকিছু করা সম্ভব নয়। এই সরকার দিয়ে একদম সব দিক একদম সুন্দর করে ফেলবে তা তো সম্ভব নয়। কিছু না কিছু তো সমস্যা থাকবেই। তারপরেও জাতীয় নির্বাচনটা কিন্তু এই সরকারও বলছে যে, প্রশ্ন এসেছিল যে অনেকেই বলছিল যে এই সরকার কতদিন থাকবে, আরো 5 বছর থাকবে কিনা, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু একবারও বলেনি যে সে দীর্ঘদিন থাকতে চায়। সে বলছে যে যদি সংক্ষিপ্ত আকারে সংস্কার করে সবকিছু সম্ভব হয় তাহলে এর মধ্যেই নির্বাচন হয়ে যাবে, আর যদি সংস্কারে একটু সময় লাগে হয়তো একটু পরে হবে। সেই জন্যই সে বারবার একটা গ্যাপ সময় নিচ্ছে যে ডিসেম্বর টু জুন এই কথাটা বলার পেছনে যদি তার ধরে একটি নিই কারণ আমরা রয়েছে। জুন পর্যন্ত, জুনে গিয়ে নির্বাচন হলো, তাও প্রায় 1 বছরের বেশি সময় ধরে। স্থানীয় সরকার আপনি জানেন নানা ধরনের কাজ রয়েছে, এই যে ধরুন এলোমেলো একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে 1 বছরের বেশি সময় ধরে এই যে অভিভাবকহীন স্থানীয় সরকারের যে সকল ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ সেগুলো থাকবে, এটি আসলে ওইখানকার যে মানুষজন তারা কার কাছে যাবে, এটি একটি প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে যদি নির্বাচনটি করতো এই নির্বাচন কমিশন, তাদের সক্ষমতা আছে কিনা সেটিও তো যাচাই করার একটি সুযোগ তৈরি হতো তাদের। স্থানীয় সরকার নির্বাচনে তো আর সক্ষমতা যাচাইয়ের বড় কোনো ইস্যু থাকে না সেখানে। একটি নির্বাচন করা নির্বাচন কমিশনের জন্য, আর স্থানীয় সরকার নির্বাচন তো সারা বাংলাদেশে একসাথে হয় না। চ্যালেঞ্জ কিন্তু জাতীয় নির্বাচন করাই কমিশনের জন্য। স্থানীয় নির্বাচন তো বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে হয়। আর ইউনিয়ন পর্যায়ে কিন্তু এখনো চেয়ারম্যানরা রয়েছেন, চেয়ারম্যান মেম্বাররা, তারা কিন্তু হয়নি, তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়নি। শুধুমাত্র পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলোকে বাদ দেওয়া হয়েছে, এদের যে মেয়র বা কাউন্সিলর। অনেক জায়গায় হচ্ছে এই পরিবর্তন, অনেকে হয়তো পটপটে পালিয়ে গেছে বা যাই হোক। তবে আমরা দেখেছি যে সেবা কোথাও বন্ধ নেই। সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক কাজ করছে, পৌরসভাগুলোতে সেখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার অধীনে কাজ চলতেছে। অফিস আদালতের কাজ যেগুলো মানুষের সেবা, হয়তো সাময়িকভাবে তো আসলে সবকিছু আপনি পারবেন না করতে, কারণ এখন এই যে দেশের যে অন্তর্বর্তী সরকার, একজন উপদেষ্টার কাঁধে কিন্তু অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব, কিন্তু আগে তো একজন মন্ত্রী একটা মন্ত্রণালয় দেখতেন। কাজ কি হচ্ছে না হচ্ছে, তো এটি মেনেই নিতে হবে। মেনে নিয়েই আমাদের আসলে আমরা যে আশা ভরসা নিয়ে যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, যে নাগরিক অধিকারের বাংলাদেশ চেয়েছিলাম, সেই অধিকার যেন আমরা ফিরে পাই। নাগরিক অধিকার যদি আমরা ফিরে না পাই, তাহলে আপনি স্থানীয় নির্বাচনই বলেন আর জাতীয় নির্বাচনই বলেন, কোনো কিছুতেই তো লাভ হবে না। যদি সেই আগের মতোই হয়, আমি যদি অনিরাপদ থাকি। বারবার বলছিলেন যে আমাদের অধিকারগুলো যেন আমরা ফেরত পাই, মানে ভোটাধিকারের ব্যাপারটা তো এখানে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি সবাই জানিয়ে বা আপনিও বলছেন যে লম্বা সময় ধরে হচ্ছে মানুষজন তাদের আসলে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। এবার নির্বাচন কমিশন থেকে আসলে কোন ধরনের পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে যে আমার ভোট আমি আমার পছন্দের প্রার্থীকে দিতে পারবো বা আমার ভোটাধিকারটি নিশ্চিত হবে? কি কি দৃশ্যমান পদক্ষেপ দেখছেন বা তাদের কোনো আহ্বান আছে কিনা, এখন থেকে তাদের সেই প্রস্তুতি আছে কিনা? সেই প্রস্তুতি তো অবশ্যই রয়েছে। তারা যখন সমস্ত মাঠ পর্যায়ের তাদের যে কর্মকর্তা, যারা প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে থাকবেন, পোলিং অফিসার হিসেবে কাজ করবেন, তাদেরকে নিয়ে তারা সেই নির্দেশনাগুলো দিচ্ছেন যে কি ধরনের আইন তারা ব্যবহার করবেন। যারা নির্বাচনী মাঠে ভোট কেন্দ্রগুলোতেই তো আসলে সমস্যাটা হয়, ভোট কেন্দ্র দখল, জাল ভোট দেয়া, তো সেই জায়গায় যদি আইনটা কঠোর হয় তাহলে তো এটি করতে পারবে না। তো সেই আইন কঠোর করতে নির্বাচন কমিশন সচেষ্ট রয়েছে, তারা সেটিকে কঠোরভাবে পালন করবে। সেই সাথে তাদের সহযোগিতা করতে হবে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তবেই সবকিছু মিলে। কিন্তু তারা বলছে যে শুধু যে কমিশন এবং সরকার এটাকে করতে পারবে তা কিন্তু না, স্থানীয় রাজনৈতিক যে দলগুলো তাদেরও সচেষ্ট থাকতে হবে। সেখানে যারা ওই এলাকার মানুষ, ওইখানকার রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা, তাদেরও ভেতরেও সেই জিনিসটা থাকতে হবে, সেই সহযোগিতাটা থাকতে হবে। এখন
একটি ভোট কেন্দ্রে যদি ওইখানকার যারা রাজনৈতিক দলের লোকজন আছে তারা যদি বলে যে এইখানে আমরা কোনো অনৈতিক কাজ হতে দেব না, এইখানে আমরা সুন্দর পরিবেশ চাই, সবাই লাইন ধরে ভোট দিবে, কেউ জাল ভোট দিতে পারবে না, আমার মনে হয় কেউ সাহস পাবে না সেখানে কিছু করতে। পুলিশ দরকারই নাই। আমরা যদি সচেতন হই, আমরা সাধারণ মানুষ যদি সচেতন হয়ে এই ভোট কেন্দ্রগুলো পাহারা দিই, পুলিশ দরকার হবে না। তো কিন্তু সাইফুল হোসেন, আমরা কত কাল পাহারা দিব? বিগত মানে প্রায় এটা আমরা শুনে থাকি যে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার ব্যাপারে। আমরা তো চাই, আমরা মানে সম্ভবত এইটুকু চাই যে আমি শান্তিপূর্ণ পরিবেশে আমি যাব, আমি আমার নিরাপদে আমার ভোটটি আমি দিব। সেটি তো হয়েছে যে প্রশ্নগুলো কেন আসছে, এই প্রশ্নগুলো কেন আসছে, বিগত সরকারের আমলে আমরা সেটি পারিনি। ওই যে এক বৃদ্ধ চাচা ভোট দিতে গিয়ে জিজ্ঞেস করতো যে ওই পোলিং অফিসারকে যে বাবা তোমার চাচির সাথে তো এবারও দেখা হইলো না, কারণ তার ওয়াইফ মারা গেছে 5-7 বছর আগে, প্রতি বছর এসে সে ভোট দিয়ে যায়। তো বৃদ্ধ ভাবে যে ভোট যেহেতু দিতে আসে তাহলে ভোট দিতে আসলে দেখা হবে, তো সবসময় দেখে যে সে আসার আগেই সে ভোট দিয়ে চলে গেছে। তো এটি একটি রূপক অর্থে যেহেতু গল্প বলা হয়, কিন্তু আমরা নির্বাচন কাবার আপনিও করেছেন আমিও করেছি, আমরা তো দেখেছি যে জাল ভোট আসলে কিভাবে দেয়া হয়। একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে, ভোটার হয়তো ওই কেন্দ্রে 200 ভোটার ভোট দিয়েছে কিন্তু ভোট কাস্ট করা হয়েছে 600, তো 400 ভোট কোত্থেকে আসলো, কত জাল ভোটার ধরা পড়ছে, এগুলো নিয়ে তো বহুত কিছু হয়েছে। এবং যেটি হচ্ছে যে হুমকি, সবচেয়ে বিগত সরকারের সময়ে মানুষ কেন ভোট দিতে পারেনি, আর তারা বলছে ভোট দিতে আমি যাবো, গিয়ে লাভ কি, আমার ভোটটা আমি দিতে পারতেছি না, কারণ আপনাকে প্রথমেই বাড়িতে হুমকি দিচ্ছে যে তুমি ঘর থেকে বেরোবে না, কারণ সে জানে তার প্রতিপক্ষ, কারণ আপনি নৌকায় ভোট দিবেন না সে জানে, তার সন্দেহ যে নৌকায় ভোট না দিলে তাহলে তাদের বিরুদ্ধে ভোটটা হয়ে যাবে। তো বলতেছে যে এটা আমি একটা মার্কার কথা বললাম, এটা যে কোনো মার্কাই হইতে পারে, যার মার্কা যেটি সে তার প্রতিপক্ষকে এইভাবে হেনস্থা করতো, তাকে হুমকি দামকি দিত, তাকে আর তাদের বিরুদ্ধে তো ইলেকশনই করা যেত না, তাদের বিরুদ্ধে তো ভোট চাওয়াই যেত না। তারা যে ধরনের সিস্টেম তৈরি করেছিল ক্ষমতাসীনদের বিপক্ষে গিয়ে, এখন তো সেই ক্ষমতা নেই। এখন তো আমাদের ধারণা সবাই সমান। একটি নিরপেক্ষ সরকারের অধীনে যদি সেটি নিয়েও আলোচনা রয়েছে যে ভোট কি আসলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা, নাকি এই সরকারের অধীনেই হবে। এই সরকারের অধীনে হলেও এই সরকারও তো নিরপেক্ষই সরকার, আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার, এটি তো কারো পক্ষের সরকার না, এটি একটি আন্দোলনের মাধ্যমে বিপ্লব ঘটার মাধ্যমে এসেছে। তো এই সরকারের মাধ্যমে যেহেতু একটি সরকার, এর অধীনে যেহেতু নির্বাচন হবে, আর কখনোই নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারেনি, তাদের উপরে বন্দুক ধরে কাজ করানো হয়েছে। আমরা গত যে নির্বাচন কমিশন, আওয়াল কমিশনকে দেখেছি কি নির্মমতা, মানে সেই মানুষগুলোকে সহ্য করতে হয়েছে, মানে তাদের দিকে তাকালে বোঝা যেত, আমরা তো কাছ থেকে দেখতাম অনেক সিদ্ধান্তই, কিছু কিছু তো রয়েছে সে নির্বাচন কমিশনার হিসাবে বা তার করতে হবে, কিন্তু মানুষ হিসাবেও তো একটা দায়বদ্ধতার জায়গা থাকে। তো তারা তো কখনোই স্বাধীন হতে পারেনি, পুলিশ প্রশাসন তো স্বাধীন হতে পারেনি যে তাদের মতো করে কাজ করবে। সবাই হচ্ছে যে ক্ষমতা যারা ছিল তাদের আদেশ পালন করেছে। এবার সে নিজেও দোষী হয়েছে সেটি করে। আপনি আশাবাদী যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সেটি নিজে যেহেতু ভোট করছেন না, তারা যেহেতু নিরপেক্ষ সরকারে বলা যায়, তাহলে এবার আর নির্বাচন কমিশন স্বাধীন, অবশ্যই স্বাধীনভাবে এটা হওয়া উচিত, এবং আমার ধারণা সেটি তারা করবে। সেটি না করলে তাদেরকে আসলে সেই জবাব, সেই দায়বদ্ধতা সেটি তারা আসলে করতে পারবে না, এটি যদি না করে মানুষের। কিন্তু এরই মধ্যেই তো আপনি নিশ্চয় জানেন যে নতুন রাজনৈতিক যে দল এনসিপি, তাদের মধ্যে তাদের যে প্রধান, তিনি কিন্তু ইতিমধ্যে অভিযোগ করেছেন যে প্রশাসনে সব জায়গায় বিএনপি পন্থী বা বিএনপির লোকজন বসে আছে, তাহলে সুষ্ঠু নির্বাচনে তারাও শঙ্কা প্রকাশ করেছে। বিএনপির লোকজন, তারা যে বলতেছে বিএনপির লোকজন বসে আছে, বিএনপির লোক কিভাবে বসলো? বিএনপির লোক কি সরকার আর রয়েছে? সরকারে তো বিএনপির লোক নাই, সরকারে ছাত্রদের প্রতিনিধি রয়েছে, প্রধান উপদেষ্টাকেই তো ছাত্ররা বসিয়েছে, তাদের 2 জন এখনো রয়েছে, আরেকজন সেখান থেকে সে দল গঠন করেছে। তো রাজনীতির মাঠে এই ধরনের কথা, এটা একটা, আমি মনে করি যে এটা রাজনীতির খেলা না। আমি সেটাই বলছি যে এই ধরনের ধরেন বিবাদ, অনেকে তো বলে যে বড় বড় জায়গাগুলো, প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়গুলো, বিভিন্ন জায়গায় জামাতের লোক উপরের জায়গাগুলোতে বসেছে।
বিএনপির লোক যদি প্রশাসনে বসে, বিএনপির লোক কে বসালো? বিএনপির লোককে বিএনপি তার ক্ষমতাই নেই। এখানে কারা কাদেরকে বসিয়েছে? আপনি জানেন যে জাতিসংঘ মহাসচিব যখন বাংলাদেশ সফরে এসেছিলেন তখনই কিন্তু উনি একটি আহ্বান জানিয়েছেন এই আলোচনাটা রাখাইনে শুরু হয়, হ্যাঁ। দুর্ভিক্ষ শুরু হবে, তাদের যে খাদ্য বা রসদ সামগ্রীর সংকট রয়েছে, বাংলাদেশকে আহ্বান জানিয়েছে অর্থাৎ মানবিক করিডোর ব্যবহার করার সুযোগ দেওয়ার জন্য, সেটি ব্যবহার করে রাখাইন রাজ্যে মিয়ানমারে সেখানে হচ্ছে আপনার ত্রাণ সামগ্রী পৌঁছানো হবে। এটি নিয়ে যে বিতর্কটি শুরু হয়েছে সেটি হচ্ছে এই যে মানবিক করিডোর কি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, যে প্রশ্নটি বারবার উঠছে যে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলোচনা করেছে কিনা, প্রতিবেশী যে সকল দেশ রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গাটি ভারত, চীন, এদের সাথে আসলে আলাপ আলোচনা হয়েছে কিনা, সেই ব্যাপারটি নিয়ে আসলে বাংলাদেশে অনেক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। আরেকটি ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে এই যে করিডোরের ব্যাপারটি, সেটির নিয়ন্ত্রণ কার কাছে থাকবে? আপনার সব পরিস্থিতি নিয়ে আপনার কি মনে হচ্ছে বা আপনার বিশ্লেষণে বাকি? প্রশ্নটা তো ওঠাটাই স্বাভাবিক। এখন আমাদের দেখতে হবে যে কোন পরিস্থিতিতে এই আলোচনাটা এলো। এটি কিন্তু গত বছরের ডিসেম্বরের দিকে আরাকান আর্মিরা কিন্তু বাংলাদেশের সীমান্তে তাদের ক্ষমতা বাড়তে থাকে, তাদের জায়গাগুলো। তারা কিন্তু এখন এই দিকের যে আরাকান আর্মিদের রাখাইন যে রাজ্য, এই রাজ্য কিন্তু তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। এবং কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে বাংলাদেশের ভিতরে ঢুকে গেল আরাকান আর্মি। এমনও শোনা যায় যে আরাকান আর্মি বাংলাদেশে বিয়ে করছে ওই রাখাইনদের। তো যাই হোক, দুঃখিত, এই যে আরাকান আর্মিদের বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ত্রাণ দেওয়ার যে বিষয়, জাতিসংঘ যে জানিয়েছে যে বাংলাদেশ সরকার সেটিকে নীতিগত সিদ্ধান্ত নিল যে তারা সেটি করবে। কিন্তু নিশ্চয়ই বাংলাদেশ সরকারের ফখরুল ইসলাম আলমগীর যেটি বলছেন যে আমরা গাজা হতে চাই না, সেই পরিস্থিতিতে যেতে চাই না, আরো সিদ্ধান্ত নেওয়া উচিত। এখন কি হবে যদি এই মানবিক করিডোরটা হয়? একটি কথা হচ্ছে মানবিক করিডোরের মাধ্যমে আরাকান আর্মিকে ত্রাণ সহায়তা দেওয়া হবে। আবার তাতে করে যদি আরাকান আর্মি শক্তিশালী হয়, সেই দেশ মায়ানমার সরকার তারা তো এটার বিরোধিতা করবে। কারণ আমাদের দেশে যে পরিমাণ রোহিঙ্গা রয়েছে, এই রোহিঙ্গাদের কিন্তু ফেরত পাঠানোর একটা প্রক্রিয়া চলমান। এই সরকার চাচ্ছে যে যতদূর ফেরত পাঠানো যায়। তো তাদেরকে ফেরত পাঠানো হলে এই রাস্তাটাই ব্যবহার হবে কিনা, এই করিডোরটাই ব্যবহার হবে কিনা, যে এই করিডোরের মাধ্যমে তাদেরকে, এবং এই করিডোর বাংলাদেশের যে কোনো সময় বন্ধ করে দেওয়ার মতো অবস্থা থাকবে কিনা, কার নিয়ন্ত্রণে থাকবে করিডোরটি? জাতিসংঘের নিয়ন্ত্রণে থাকবে? বাংলাদেশের মানে শুধুমাত্র একটি সুবিধাই এ থেকে মানে পাওয়ার এক ধরনের সম্ভাবনা আছে, সেটি হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবর্ষণটি। এই পথে আসলে আপনি যেটি বলছেন রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো যাবে কিনা, এছাড়া তো বাংলাদেশের আসলে এই করিডোর থেকে কিছুই পাওয়ার নেই। কিছু পাওয়ার নেই, কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে যেটি করছে এখন যুক্তরাষ্ট্র এই বিষয়টাকে, যেহেতু জাতিসংঘ এটি চেয়েছে, যুক্তরাষ্ট্রের এখানে একটি অবশ্যই সমর্থন থাকবে, যুক্তরাষ্ট্র এটিকে সমর্থন দিবে। বা এখন বারবার অ্যাক্টের কারণে হচ্ছে যুক্তরাষ্ট্র অবশ্যই চায় যে এখানে একটি কিন্তু ঘাঁটি করুক বা হচ্ছে আরাকানকে, এটি তো এক ধরনের, সেটি অনেকে সেটি বলছে, মানে অন্য কোন কিন্তু চীন কিভাবে দেখবে বিষয়টাকে সেটিও তো বোঝা উচিত। চীনেরও তো একটি বিষয় থাকবে। এছাড়া এই জায়গা দিয়ে কেন করতে হবে? আরো তো জায়গা রয়েছে, বঙ্গোপসাগর দিয়েও কিন্তু এই ত্রাণ সহায়তা পৌঁছানোর মতো জায়গা রয়েছে। তো মূলত বিএনপি যেটি বলছে সেটি ঠিকই বলছে। আর শর্ত হিসাবে বাংলাদেশ আসলে কি চেয়েছে, কি কি শর্ত রয়েছে সেখানে, এই বিষয়গুলো কিন্তু এখনো সরকার পরিষ্কার করেনি এখন পর্যন্ত। কেন সেটি পরিষ্কার করা হচ্ছে না? আসলে তাহলে সিদ্ধান্তটা কি হলো, চুক্তিতে কি কি থাকবে? এটি নিশ্চয়ই একটা বর্ডার এরিয়াতে একটি মানবিক করিডোর নামে যেটি করা হচ্ছে, এটি আমাদের জন্য, ভূরাষ্ট্রের জন্য কতটা হুমকি হবে বা আমাদের কতটা উপকার হবে, নিশ্চয়ই সেখানে কিছু শর্ত, যেহেতু একটা চুক্তি, সেই শর্তগুলো। আপনি যেটি বলছেন যে বিএনপি মহাসচিব বলেছেন আমরা একটি গাজা হতে চাই না, আপনি নিশ্চয় এটুকু, আমরা সবাই জানি যে বাংলাদেশে যদি এরকম কোনো সশস্ত্র গোষ্ঠী যদি কোনো একটি অঞ্চলকে স্বাধীন করত, বা ভারত বা হচ্ছে পাকিস্তান বা অন্য কোনো দেশ যদি এরকম করিডোর ব্যবহার করে তাদেরকে আসলে সুযোগ দিত, তখন তো বাংলাদেশ সেই দেশকে আক্রমণ করতে পারতো। আমি কথাটি বলছিলাম এই জন্য, মিয়ানমার যে জান্তা সরকার, তারা যদি এখন বাংলাদেশের সাথে যুদ্ধের মতো একটি পরিস্থিতি তৈরি করে, সেটি তো আসলে অমূলক বা অযৌক্তিক কোনো কিছু হবে না, তাহলে নিরাপত্তা ঝুঁকিটা নিশ্চয়ই তৈরি হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটাই তো আসলে
অবশ্যই, অবশ্যই সেই নিরাপদ জায়গা থেকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে অবশ্যই আলোচনা হওয়া দরকার এই ইস্যুটিতে। আর একটি তথ্য আপনাকে দিয়ে রাখি, সম্ভবত আজকেই হয়তো বা কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন যে আসলে এই নীতিগত সিদ্ধান্তের ব্যাপারটি একেবারে চূড়ান্ত পর্যায়ে নেওয়া হয়নি, এখন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করবে, অর্থাৎ রাজনৈতিক দল বা যারা আছে তারা করবে। এই প্রশ্নটি কি আপনার মনের মধ্যে জেগেছে কিনা যে মিয়ানমারের যে রাষ্ট্রদূত বাংলাদেশে রয়েছে তার সাথে বাংলাদেশের সরকারের তরফ থেকে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা, বা তাদের আসলে মানে সম্মতি আছে কিনা, সেই বিষয়টা নিয়ে তো অবশ্যই আলাপ আলোচনা হতে পারতো, বা একেবারে জনগণকেও তো জানাতে পারতো বাংলাদেশ সরকার। এখন পর্যন্ত বাংলাদেশ সরকার মিয়ানমার সরকারের সাথে এই বিষয় নিয়ে কোনো যোগাযোগ করেনি, আমি যেটি জানি। তাদের সাথে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। আর যদি এখন প্রেস উইং বলে থাকে যে এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাহলে আগেই বলার দরকার কি যে এটি আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তো সিদ্ধান্ত যেটি নিয়ে ফেলেছে সরকার, সেটি আর আলোচনায় কি আসবে? এখন কি তাহলে আলোচনা করে যদি রাজনৈতিক দলগুলো বলে যে না এটি আমরা চাই না, তাহলে কি সেটি বাদ দিবে? আমি জানি না আসলে কোন পর্যায়ে রয়েছে বা কি করতে চায়। তবে আমরা মানবিক যে কারণে কি কারণে ওখানে ত্রাণ দেওয়ার জন্য তারা আরাকান আর্মি শক্তিশালী, ওখানে অস্ত্রের দিক দিয়ে শক্তিশালী, গোলা বারুদ সবকিছু দিয়ে শক্তিশালী, কিন্তু তারা হচ্ছে যে খাদ্যের অভাব হয়েছে, তাদের খাবারের অভাব হয়েছে, কারণ সেটি বন্ধ করে দিয়েছে মিয়ানমার সরকার, যে কারণে জাতিসংঘ মনে করছে যে মানবিকভাবে তাদেরকে ত্রাণ সহায়তা দিতে হবে। কিন্তু এখন বাংলাদেশ, আমরা একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু একটি প্রশ্ন নিশ্চয় জাগে, জাতিসংঘ যেহেতু বলছে, জাতিসংঘ যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে তার যদি নীতিগত সমর্থন থেকেই থাকে তাহলে তো আপত্তি জানানোর কথা না। নীতিগত সেই সমর্থনটি জনসম্মুখে তো জাতিসংঘ প্রকাশ করতে পারতো, এটি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তখন আর আসলে এই ধরনের যে বিতর্ক, যে আলোচনা, সেটি নিশ্চয় তৈরি হতো না। তখন তাহলে ভারত যেহেতু সদস্য, চীন সদস্য। তবে সর্বোপরি আমি যেটি বলি যে এই আলোচনায় যারা আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক বা এগুলো নিয়ে যারা পড়াশোনা করে বা যারা গবেষণা করে, তারা যেটি বলছে যে এখন পর্যন্ত যে অবস্থায় রয়েছে আলোচনাটি, যদি আসলে তাই হয়, যদি এখনো পরিষ্কার হয়নি কি কি থাকবে চুক্তিতে, বাংলাদেশ কি কি চাইবে এখানে, তো সেটি না আসলে এটি একটি ঝুঁকি থেকেই যায়, কারণ চীনের অবস্থানটা এখনো পরিষ্কার নয় সেখানে। সাইফুল শাহীন, আমরা এখন আলাপ করতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর মামলার সংখ্যাটি আসলে কমার কথা ছিল। সবই ওই মামলা, মানে আমরা দেখেছিলাম যে বিএনপি সবসময় অভিযোগ করে আসছে 50 লাখ কর্মী হচ্ছে তার নেতাকর্মীর বিরুদ্ধে আসলে বিগত সরকার মামলা দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরও এই মামলার হয়তো পক্ষগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু মামলা হচ্ছে। এগুলো তো আসলে আজকেও আপনি জানেন যে অভিনয় শিল্পী যারা রয়েছেন এরকম 17 জনের বিরুদ্ধে আসলে মামলা হচ্ছে। এদের বিরুদ্ধে আসলে কেন মামলা হলো না? আগে আপনি যেটি আগের মামলার কথাগুলো বললেন সেগুলো তো পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ মামলা। ফখরুল ইসলাম আলমগীর ময়লার গাড়ি পোড়াইছে, এই মামলা যদি আপনার শুনেন কেমন শোনায়। তো এরকম প্রত্যেকটা নেতা, বিএনপি নেতাকর্মী বলেন বা জামায়াতের যারা আওয়ামী বিরোধী যারা ছিল, তাদের বিরুদ্ধে যে মামলাগুলো, রাস্তায় গাড়ি পোড়ানো, বিভিন্ন ধরনের, সেটি তো আমরা জানি যে সেই মামলাগুলো আসলে পরে আর আস্তে আস্তে সবই শেষ হয়ে গেল, কারণ সেগুলো কোনো ভিত্তি নাই। তো 5 আগস্টের পরের যে মামলাগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আন্দোলন কেন্দ্রিক, শুধুমাত্র জুলাই আন্দোলন কেন্দ্রিক। এই যে জুলাই আন্দোলনের যে গণহত্যা, এই শেখ হাসিনার বিরুদ্ধে তো প্রথম অপরাধী হচ্ছে যে অভিযোগ হচ্ছে যে গণহত্যা, যে এত তাজা প্রাণ যে গেল ছাত্র জনতার, এই হত্যার মামলাগুলোই হচ্ছে এই মামলা। এবং এই মামলাতে প্রত্যেকটা মামলাতে 300-400 আসামি, সেখানে শেখ হাসিনা নিজে আসামি, তার সরকারি মন্ত্রীর আসামি, পাশাপাশি অন্যদেরকেও আসামি করা হয়েছে। যেমন আজকে যে মামলাটি হয়েছে ভাটারা থানায়, 17 জন অভিনয় শিল্পীর, সেখানে শেখ হাসিনা সহ আরো তার দলীয় নেতাকর্মীর পাশাপাশি 17 জন অভিনয় শিল্পী, তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা জুলাই আন্দোলনে ভাটারায় একজন শহীদ হয়েছেন, এক ছাত্র, সেই আন্দোলনে যারা আওয়ামী লীগের নেতাকর্মী বা যুবলীগ ছাত্রলীগ যারা আক্রমণ করেছে, তাদেরকে অর্থায়ন করেছে এই অভিনয় শিল্পীরা। সেখানে নুসরাত ফারিয়া, সেখানে অপু বিশ্বাস, জায়েদ খান, এদের নাম রয়েছে।
কয়েকদিন আগে ইরেশ জাকেরের মামলা নিয়েও কিন্তু আমি সেই প্রসঙ্গটি আসতাম। আপনি তো বলছেন এদের বিরুদ্ধে হয়তো জুলাই আন্দোলন নিয়ে অভিযোগ রয়েছে, কিন্তু এই যে 5ই আগস্টের পর থেকে অনেকেই তো শত্রুতা বশত হয়ে দিচ্ছে, সুযোগ অসংখ্য নিচ্ছে, মানুষ। এখন সুযোগ ইরেশ নিচ্ছে। জাকেরের মামলাটি আপনি দেখেন, সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এবং উপদেষ্টা পরিষদের তরফ থেকে ব্যাখ্যাই দিতে হচ্ছে যে ইরেশ জাকের এই আন্দোলন, জুলাই যে আন্দোলন হয়েছে তার পক্ষে পক্ষে ছিলেন। ছিলেন আসলে। সেটি এখন ধরেন আপনার সাথে আমার দীর্ঘদিনের একটি শত্রুতা রয়েছে, তো আমি হয়তো এখন জুলাই আন্দোলনের পরে দেশের পট পরিবর্তনের পরে যারা একটু ভালো অবস্থানে রয়েছে তাদের পক্ষে আমার লোক রয়েছে, তখন আপনাকে আমি হেনস্থা করতে একটি মামলার ভিতরে নাম ঢুকিয়ে দিতে পারি, সেটি একটি সাইফুল বিষয়। শাহীন, একেবারে আমাদের যে সংবাদ বিশ্ব সেটি শেষ দিকে আছে, যদিও আইন উপদেষ্টা কিন্তু বলেছেন যে আসলে এই পরিমাণ মামলা হচ্ছে, অনেক বেশি ওই যে নামে বেনামে মামলা হচ্ছে, অসংখ্য মামলা হচ্ছে, যারা হয়তো বা জড়িত না, শত্রুতা। তবে আমি একটি তারা আসলে তারা জানেন, তারপর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এইগুলোর ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। এই মামলাগুলো হয়তো ধোপে টিকবে না, কিন্তু আমার যেটি সর্বশেষ কথা, একজন শিল্পী, একজন সাংবাদিক, একজন আইনজীবী, একজন চিকিৎসক, এরা কেন রাজনীতি করবে? আমি কাউকে সমর্থন করতে পারি, কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারি, সেটা আমার ভিতরে থাকবে। আমি যে সেই দলের কর্মী হয়ে যাব, আমি সেই দলের সাইনবোর্ড লাগিয়ে ঘুরবো, ক্ষমতা দেখাবো, এটি আসলে আমাদের বাংলাদেশে হয়েছে, যার প্রতিফলনে প্রত্যেকটা সেক্টর নষ্ট হয়ে গেছে। আজকে এই যে শিল্পীগুলোর নাম বললাম, এরা তো মানুষের কাছে থাকবে সবার উপরে পছন্দের তালিকায়। সাইফুল শাহীন, আমি আপনার সাথে একমত, যদিও আরেকটি সেটি হচ্ছে সংবাদ মাধ্যম বা গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সরকার যেমন একটি স্তম্ভ, গণমাধ্যম একটি স্তম্ভ। গণমাধ্যমের সত্যিকার অর্থে এই রাজনীতি করা উচিত কি বা উচিত না, সেটি হয়তো জনগণই নির্ধারণ করবে। আমরা চাই গণমাধ্যম তার সঠিক ভূমিকাটি পালন করুক। দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।